সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি এবং কিছু কথা নিয়ে আমি এসেছি এখানে। ধন্যবাদ জানাচ্ছি যারা ঢুকেন না, আমি পারি না একটা আমি ধন্যবাদ জানাই জেলা ক্রীড়া সংস্থার সংগঠক যারা আছেন, যারা স্কোরার এম্পায়ার এবং কোচেস আছেন, গ্রাউন্ডসে যারা কাজ করেন, যারা খেলোয়াড় আছেন বিভিন্ন এজ লেভেলের এবং 19 থেকে উপর লেভেলের যারা প্লেয়ার আছেন, নারী এবং পুরুষ এজ লেভেলের, সেই সঙ্গে ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের ঠাকুরগাঁয়ের যে মিডিয়া, যে অনলাইন অফলাইন পত্রিকা বিভিন্ন পোর্টাল থেকে এসেছেন, তাদের সবাইকে স্বাগত জানাই। কারণ আপনাদের ভূমিকা অত্যন্ত জরুরি, আমাদের রুরাল ডেভেলপমেন্টে আপনাদের ভূমিকা সবচেয়ে জরুরি। তো আমি বেসিক্যালি বের হয়েছি একটা রিজনে, সেটা হচ্ছে দেখা বাংলাদেশে আমরা ঢাকায় বসে বসে আমরা যেটা দেখি বা শুনি সেটা আসলে বাংলাদেশ না। সেটা হচ্ছে ঢাকার প্রেসকে ব্যস্ত রাখা, ঢাকার প্রেসকে বোঝানো বা ঢাকার কেন্দ্রিক যে ফ্যাসিলিটিসগুলো আছে ঢাকায় সব, ঢাকার বাইরে কিছু নেই। কিন্তু আমাদের নতুন বোর্ড যখন শপথ গ্রহণ করেন এবং আমিনুল ইসলাম বুলবুল ভাই, যিনি আমাদের পিসিবি চিফ, তিনি প্রথম বক্তব্য দিয়েছেন যে আমরা ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। তো ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে হলে আমাকে জানতে হবে যে সরেজমিনে ব্যাপারটা কি হচ্ছে। বাংলাদেশের পার্বত্য এলাকা থেকে শুরু করেছি, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, এবং আমি শুরু করেছি সেকেন্ড ফেজে রংপুর বিভাগ দিয়ে। আমি প্রথমত যেটা এক্স ক্রিকেটার কিংবা একজন কোচেস লেভেলে আমি ছিলাম বা সংগঠক হিসেবে ছিলাম, আমি নিজেও এজ লেভেল খেলেছি, ডিস্ট্রিক্টে খেলেছি, লিগ খেলেছি। তো আমার ভিতরে আমার সময় যে 87, 88, 89, 90, 91, 92 ওই সময়ের যে বঞ্চনাগুলি আছে, আমার মনে হয় তখনকার চাইতে এখনকার অবস্থা আরো খারাপ। অথচ তখন বোর্ডের অবস্থা ছিল খারাপ, ভালো ছিল আমাদের অবস্থা। তাহলে এখন বোর্ডের অবস্থা ভালো হয়েছে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এটা উল্টো হয়ে গেল। এটা তো হওয়ার কথা না। তার মানে মিসম্যানেজমেন্ট হচ্ছে, ঢাকা থেকে কেউ এখানে আসছে না, ঢাকা থেকে এসে কেউ খবর রাখছে না, ঢাকায় এখানকার খবরগুলি পৌঁছাচ্ছে না। তো তাদের প্রতিনিধি হয়ে আমি আপনাদের কাছে এসেছি। আমাদের রংপুর ডিরেক্টর আসাদুজ্জামান ভাই, ওনার একটা বিরাট উৎসাহ আছে এবং প্রেশার ছিল, উনি আমাকে জিজ্ঞেস করে স্যার আগে ডেট দিয়ে দিয়েছে, তারপর আমি একদিন পিছিয়ে এটা। তো যাই হোক, আমি একে একে শুরু করছি আমাদের প্রত্যাশা, প্রতিশ্রুতি এবং আমাদের সক্ষমতা এবং আমাদের স্বপ্ন। প্রথমত ঠাকুরগাঁ স্টেডিয়ামটা একটা ওয়েল অর্গানাইজড, একটা ডেডিকেটেড ক্রিকেট স্টেডিয়াম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার প্রথম কাজ হচ্ছে, যেহেতু আমি এইচ লেভেলের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং এইচ লেভেলের টোটাল আমার আন্ডারে, আর সামনে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট, যেখানে 550 স্কুল অ্যাটেন্ড করবে। আমরা চাইবো ডিসেন্ট্রালাইজ করার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, এবং সেই সাথে আমাদের রেগুলার স্কুলগুলির সাথে মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আমরা ইনভলভ করে আমাদের সমস্ত বাচ্চারা যারা পড়াশোনার মধ্যে আছে তাদেরকে ক্রিকেট সহ অন্যান্য খেলায় ইনভলভ করার জন্য তৃণমূল পর্যায়ে যা যা ক্যাম্পেইন করা দরকার, যা যা ফ্যাসিলিটিস দেওয়া দরকার, যা যা লজিস্টিক সাপোর্ট দেওয়া দরকার, যে যে ডেভেলপমেন্টের প্ল্যানিং করা দরকার, এবং টুর্নামেন্ট কমিটির যিনি, আমরা লাকিলি দুজনে চিটাং ডিভিশন থেকে আসছে টুর্নামেন্ট কমিটির, সুতরাং আমাদের হাতে অনেক পাওয়ার আছে, আপনারা চাইলে আমাদেরকে ইউজ করতে পারেন অ্যাজ লাইক ডাস্টবিন। আমরা চাইলে আমাদের আসান ইকবাল চৌধুরী, যিনি টোটাল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বাংলাদেশের, তিনি চট্টগ্রাম বিভাগের, এবং এইচ কমিটির চেয়ারম্যান আমি, টুর্নামেন্ট কমিটির, এটাও আমাদের হাতে। অর্থাৎ চট্টগ্রাম বিভাগ আর রংপুর বিভাগ যদি একত্রিত হয়ে যায়, শুধু রংপুর না, আমি বলছি যে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ঢাকা থেকে ফোকাসটা আউট করা। যেমন এই রংপুরের যে 8টা জেলা, আবার দেখেন ময়মনসিংহে কিছু জেলার নাম অনেকে জানি না, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, আবার ওইদিকে আছে বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, ওই সমস্ত। অর্থাৎ আমাদের রিসোর্সেস কিন্তু চারিদিকে আছে। আমাদের বাচ্চারা খেলতে চায়, আমাদের গার্ডিয়ান চায় তার বাচ্চারা খেলুক, সুস্থ বাচ্চা হবে, বাচ্চারা হেলদি থাকবে, তারা সুস্থ সবল থাকবে, খেলবে, তাদের মননশীলতার বিকাশ ঘটবে, তারা কিশোর গ্যাংয়ে জয়েন করবে না, তারা ড্রাগ এডিক্ট হবে না, তারা সমাজ এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো রংপুরে বিভাগ সফর শেষে আমার একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল হচ্ছে ঠাকুরগাঁ এনাফ, যথেষ্ট পরিমাণ এগিয়ে আছে। এখানে যে ড্রেসিং রুমের দাবি এসছে, এখানে
সেটা আমি ঢাকা গিয়ে আমরা নোট করেছি। আমাদের মেম্বার সেক্রেটারি আনোয়ারুল ইসলাম নয়ন এখানে আছে, সে খুবই অ্যাক্টিভ। আমি আশা করছি আমরা ঢাকা পৌঁছতে পৌঁছতে আপনার রিকোয়ারমেন্ট ঢাকা চলে যাবে এবং দ্রুততম সময় এখানে ড্রেসিং রুমের কাজ শুরু হবে। এবং অন্যান্য সুস্মি মেয়েদের ক্রিকেটারের পক্ষ যে কথাটা বলেছিল তার একটা যৌক্তিক দাবি ছিল, সেটা হচ্ছে মেয়েদের জন্য আলাদা একটা ড্রেসিং রুমের ডিমান্ড, যেটা নয়ন খুব গুরুত্ব সহকারে কোট করেছে। কারণ আমরা রাঙামাটি পার্বত্য জেলায় দেখেছি আমাদের মেয়েদের খেলার খুব আগ্রহ, এবং সেখানে রক্ষণশীলতার চাইতে আগ্রহ অনেক বেশি। তারা বাংলাদেশের ফুটবল, ক্রিকেট বা যে কোনো ইভেন্টে পাহাড়িদের একটা বড় ভূমিকা রাখা সম্ভব। আর দাবি থাকে পিচ কভারের, এটা হয়ে যাবে, পিচ কভার কোনো বড় ইস্যু না। আর যেগুলো আছে কি জন্য আমি দেখলাম, হ্যাঁ গ্রাউন্ডসম্যান, আমি গ্রাউন্ডসম্যানের কথা মাত্র আমি বললাম যে আমাদের যেহেতু আমরা এবার গিয়ে ডেভেলপমেন্টকে বলবো ঠাকুরগাঁও স্টেডিয়ামকে ডেডিকেটেডলি টুর্নামেন্টের জন্য সিলেক্ট করা হোক রংপুর ডিভিশনে। সেক্ষেত্রে পার্মানেন্ট গ্রাউন্ডসম্যান লাগবে। পার্মানেন্ট গ্রাউন্ডসম্যান ছাড়া আমরা যে প্ল্যান করেছি ক্রিকেটটাকে 8 মাস আমরা অন্তত রান করাবো, বছরে 12 মাসের মধ্যে আমাদের বাচ্চারা প্র্যাকটিসে থাকবে 14, 16, 18, 19 পর্যন্ত আমার রেঞ্জ। তারপর আমরা প্ল্যান করছি 19 থেকে বাচ্চারা আবার ডিমোরালাইজড হয়ে তারা অনার্সে পড়ে, তাদের পেশাগত দায়িত্বের দিকে চলে যায়। আমরা 19 পরে 21 এবং 23 টুর্নামেন্টের চিন্তা ভাবনা মাথায় নিয়ে এসেছি। তো সেক্ষেত্রে 19-এর পরে যে ক্রিকেটার যে চ্যালেঞ্জে পড়ে, যে মানসিক অস্থিরতায় পড়ে, তাদের ফ্যামিলি থেকে চাপ থেকে পড়াশোনার জন্য, চাকরি বাকরি করার জন্য বা এলাকা শিফট করার জন্য, খেলাধুলা থেকে তারা চলে যায় বাইরে। তো ওই সময়টা আসলে পারফেক্ট টাইম যে আমাদের ন্যাশনাল টিমকে সার্ভিস দেওয়ার আগেই তারা কক্ষচ্যুত হয়ে যায়। তো সেটার জন্য আমরা কাউন্টার প্ল্যানও তৈরি করেছি ইতিমধ্যে। আশা করছি এই ঠাকুরগাঁ যে মাঠের অবস্থা আমি দেখলাম, এখানে যদি আরো রাশিদ ভাইয়ের কথা অনুযায়ী আরো যদি 2টা গ্রাউন্ড থাকে, এখানে আরো 2টা টার্ফ থাকে, আমার 2টা টার্ফ না, একটা টার্ফ আর একটা সিনথেটিক টার্ফ যদি লাগানো হয় এখানে, আর হার্ড উইকেট যদি প্র্যাকটিসের জন্য দেওয়া হয়, যে আপনি যেটা বললেন অপোনেন্ট যখন 2টা টিম থাকবে তাদের নেটগুলো পাশাপাশি হয়ে যায়। তো সেক্ষেত্রে যেহেতু টুর্নামেন্টের ভ্যান্যু হিসেবে আমি আজকে ডিক্লেয়ার দিয়ে গেলাম এখানে ঠাকুরগাঁয়ে টুর্নামেন্ট হবে। তো সেক্ষেত্রে টুর্নামেন্ট করার জন্য যে যে ফ্যাসিলিটিসগুলো দরকার সেগুলো অ্যাজ একদম জরুরি ভিত্তিতে আমরা এটার কাজ ঢাকা গিয়ে শুরু করব, এবং আপনারা দ্রুতই সুখবর পেয়ে যাবেন যে ঠাকুরগাঁ থেকে আমাদের টুর্নামেন্টের একটা আবহাওয়া তৈরি হচ্ছে বাংলাদেশে ইনশাআল্লাহ। তারপরে আসছে এখানে বাউন্ডারি রুফ, তো মানে রোপ তো আছে দেখলাম। আচ্ছা, রোপ কি ছোট হয়ে গেছে মনে আরে যাদের নাই তাদেরকে এটাতে চালান আপাতত। ঠিক আছে, চাইতে সমস্যা নেই, কামান চালে বন্দুক পাওয়া যাবে, এটা সমস্যা নেই, চাইতে হবে। উইকেটের মাটি এটা তো ইজিলি বগুড়া থেকে আসতে পারে, যেহেতু কাছাকাছি আছে। ক্রিকেট সরঞ্জাম, হ্যাঁ এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। ঘাস কাটা মেশিন, এগুলো কমন আপনারা যেটা চাওয়া উচিত ছিল সেটা হচ্ছে একটা বোলিং মেশিন। আমার মনে হয় একটা বোলিং মেশিন এখানে লেগে দিবেন, কারণ অনেক সময় প্লেয়াররা বৃষ্টির জন্য বা স্কুল খোলা থাকে, কলেজ খোলা থাকে, আসতে পারে না। একটা বোলিং মেশিন থাকলে ব্যাটসম্যানদের জন্য সুবিধা হয়, তারা খেলতে পারে। বোলিং মেশিন অ্যাড করে দিবেন। আর ক্রিকেট সরঞ্জামের বিষয়ে আমি নারী ক্রিকেটের উদ্দেশ্যে স্পেশালি বলতে চাই, আমাদের নারী উইং চিফ যিনি আছেন মিসেস রুবাব আব্দুল্লাহ, তিনি আমাকে একটা সাপ্লিমেন্টারি দায়িত্ব দিয়েছেন যে আপনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন, পার্বত্য চট্টগ্রাম সফরে যাচ্ছেন, আপনারা দেখবেন সেখানকার মেয়েদের কি কি প্রয়োজন, তাদের কি কি ডিমান্ডস আছে, তারা কিভাবে খেলতে চায়, কিভাবে তাদেরকে আমরা মূল স্ট্রিমে নিয়ে আসতে পারি। যেহেতু মেয়েদের ফুটবল এবং ক্রিকেট বেসিক্যালি আমাদের ছেলেদের সাথে অরণ্য উচ্চতে চলে গেছে, এটা স্বীকার করেন আর না করেন লজ্জার কিছু নেই। এখানে মেয়েরা এখন আসলে আমাদের অনেক সময় আমাদের ছেলেরাও রেগে মেগে বলে মেয়েদেরকে ঠিক আছে, ছেলেদের তো ঠিক নেই। তো সেক্ষেত্রে আমরা মেয়েদের জন্য যে যে ডিমান্ডসগুলি আছে, যাদের স্কুলগুলো যদি গিয়ার্স লাগে, ইনস্ট্রুমেন্টস লাগে, আমরা সেটা সাপ্লাই দিতে প্রস্তুত আছি। এটা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আরেকটা আছে আম্পায়ারিং কোর্স, রিফ্রেশার্স কোর্স করা, কোচিং কোচেস যেগুলো লেভেল হচ্ছে সেগুলো তো হচ্ছেই। আর যে কোনো ডিস্ট্রিক্ট যদি নিজ থেকে আগ্রহ প্রকাশ করে যে আমরা, যেমন বলা হলো এখানে আম্পায়ার 2 জন আছে, তারা বাকিরা সবাই ব্যবসা করে, চাকরি করে, স্বাভাবিক কাজও তো করতে হবে। তো সেক্ষেত্রে প্লেয়ারদের মধ্যে থেকে যদি আমি নিজেও আম্পায়ার্স বোর্ডের মেম্বার, আমি
16 যখন আমার বয়স তখন আমি ন্যাশনাল লিগ চালিয়েছি, কারণ ঢাকা থেকে তো আম্পায়ার আসতে পারেনি। কপাল ভালো আমার রিফ্রেশার্স কোর্স করেছিল আমাদের সাবেক কোচ মুশিউদ্দিন আহমেদ বন্টু, ওনার আন্ডারে আমি কোচিং করেছিলাম। তো এই ফ্যাক্টটা আমি বুঝাই, আমি স্কোরারও ছিলাম, আমি ন্যাশনাল স্কোরিং আমি করেছি। সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে একটা বোলার 6টা ওয়াইড দিলে একটা ছোট্ট ঘরের মধ্যে আপনি কিভাবে জায়গা দিবেন। আর একটা হচ্ছে স্কোর কার্ডের যেটা স্কোর বোর্ড, এটা লেখা আছে এখানে? না নাই, আমি শুনছি কিন্তু লেখা নেই এখানে। আপনার বড় স্কোর বোর্ড দরকার, যেখানে যেহেতু টুর্নামেন্ট চলবে এত মানে গৃহপালিত স্কোর বোর্ড দিতে হবে, আন্তর্জাতিক মানে স্কোর বোর্ড লাগবে। তো আমি ভাবছি যে আমার এই প্রপোজাল দিয়ে দেন, যেহেতু টুর্নামেন্ট এখানে শুরু করবে, আমি গেম ডেভেলপমেন্টের রাশিদ ভাইকে বলছি, হাবিবুল ভাই সুমনকে আমি স্পেশালি এখন গাড়িতে উঠে বলে দিব, ঠাকুরগাঁকে আমি সিলেক্ট করেছি টুর্নামেন্টের ভেন্যু হিসেবে। তো আমাদের এজ লেভেলের যে একাডেমিক ক্রিকেট হবে, স্কুল ক্রিকেট হবে, 14, 15, 16, এখানে হোটেল ফ্যাসিলিটিসও আছে, কমিউনিকেশনও ভালো আছে। তো আশেপাশের জেলাগুলোর মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে টুর্নামেন্টে আপনারা পার্সোনালি অ্যারেঞ্জ করতে পারেন, আমাদেরকে বলবেন যে আমরা ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর আমরা খেলতে চান, নীলফামারী, এই ঠাকুরগাঁয়ে আমরা সেখানে সিলেবাসের বাইরে আমাদের টার্গেট হচ্ছে 8 মাস ক্রিকেট রাখা এবং আমাদের বাচ্চাদেরকে অন্তত 15 থেকে 22টা ম্যাচ যেন বছরে খেলতে পারে, তাহলে সে মোরাল ক্রিকেটের প্রতি তার একটা অনুরাগ থাকবে, সে চাইবে ম্যাচ খেলে তার পারফরমেন্স দিতে। আর আমরা আরেকটা জিনিস করছি স্কুল ক্রিকেটে, যেটা প্রাইম ব্যাংক স্কুল হবে, সেটা নতুন আঙ্গিকা হবে। সেটা হচ্ছে আপনার আমাদের স্কুলে সাধারণত যে বাচ্চারা খেলে তাদের কোনো ডাটাবেস থাকে না। একটা প্লেয়ার খেলে, সে হয়তো 60 রান করে, সে 6 উইকেট পায়, সে হয়তো ফোকাসে থাকে, কিন্তু যে ছেলেটা প্রতিভাবান সে আজকে খেলতে পারলো না, সে কিন্তু ক্রিকেট কিন্তু লম্বা একটা প্রসিডিওরের খেলা, সে দেখা যাচ্ছে 28 বছর বয়সে সে অনেক বড় সুপারস্টার হয়ে যায়, কিন্তু তার আগে তার মন ভেঙে দেওয়া হয়, তার সুযোগ সুবিধা নষ্ট করা হয়, সে কষ্ট পায়, সে মাঠ থেকে সরে যায়। তা আমাদের অপশন থাকবে যেন আমাদের প্লেয়ারদের প্রথমত তার মাঠের ডেডিকেশনটা, সে থাকতে চায় মাঠে, কোনো না কোনোভাবে সে অনেক দূর থেকে আসে, তার খাবার দাবারের সমস্যা, তার জুতার সমস্যা, এক একটা ক্রিকেট গিয়ার্সের দাম অনেক হাই। তো সেক্ষেত্রে আমরা এবার প্রাইম ব্যাংক থেকে স্কলারশিপেরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, যেন প্রত্যেকটা জেলায় প্রাইম ব্যাংক টুর্নামেন্টের পরে আমরা অন্তত 2জন বা 4জন প্লেয়ারকে নিতে পারি, এবং স্কুল ফাইনাল যেটা হবে টুর্নামেন্টের যেগুলি, সেগুলো আমরা 50 ওভার থেকে বাড়িয়ে 90 ওভারের ম্যাচ 2 দিন করার চেষ্টা করতেছি, সবগুলো ফাইনাল। তো সেক্ষেত্রে আমরা আস্তে ধীরে টেস্ট টেম্পারমেন্টের দিকে চলে যাব, যেন আমাদের প্লেয়াররা আস্তে আস্তে টেস্ট কিংবা মেন্টালিটিতে চলে যায়। কারণ T20 হচ্ছে একটা ভার্সন, একটা ক্যাম্পেইন ক্রিকেটের পপুলারিটির একটা ভার্সন, কিন্তু বেসিক ক্রিকেট হচ্ছে আমাদের টেস্ট। তো আমাদের প্লেয়ারদেরকে সেই 5 দিনে, যেমন রঞ্জি ট্রফি কিংবা রেড স্ট্রাইপ ওয়েস্ট ইন্ডিজে না খেললে ন্যাশনাল টিমে খেলা যায় না, এবং সেখানে খেলতেই হবে। তো আমাদেরও ওইখানে যেতে হবে। তো আপনাদের যে কোনো সুযোগ সুবিধা আমরা অবশ্যই এখানে আমি যেগুলো বলে গেলাম সেগুলো ইমপ্লিমেন্ট করা হবে। এবং আমি আজকে এখন গাড়ি দুটি আমি কাজ শুরু করবো। রাশিদ ভাই যেহেতু ঢাকায় আছেন, রাহাত ভাই যেহেতু আছেন, আমি বলবো যে আপনারা এটা হ্যামারিং করার জন্য যেন মনে করে দেয়া, বাকিটা আমি করবো, নয়ন দেখবো এটা টোটালি। আর আরেকটা কথা বলে যাই, যেটা আবেগের জায়গা, আমি তো গান গাই, তো আমাদের ঠাকুরগাঁয়ে 2জন বিখ্যাত মানুষ আছেন যারা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। একজন হচ্ছেন মাহমুদ জুয়েল ভাই, ওনার একটা ব্যান্ড ছিল নর্দার্ন স্টার, যখন আমরা ছোটবেলায় বিটিভি দেখতাম, কে ওই যায় তার পায়ের মহল শোনা যায়। তো আমরা তখন ক্যাসেট বিক্রি করতাম, আমাদের অডিও জিপসি ছিল। তো মাহমুদ জুয়েল ভাইয়ের জেলায় এটা আরেকজন রেকর্ডিস্ট আছে স্বপন বাবু ভাই, তিনিও বাংলাদেশের একজন প্রতিষ্ঠা রেকর্ডিস্ট, তিনি অন্তত আমার 500 গানের উপর সাউন্ড মাস্টার করেছেন, অন্তত 600-700 গান আমার ভয়েস টেক করেছেন। তো তাদের সাথে খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, সেই ক্ষেত্রে ঠাকুরগাঁয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক, মিউজিক্যালি অলসো। তো সব কিছু মিলিয়ে আমরা আলোচনা এখানে শেষ করবো, আমরা দিনাজপুর যাব, এবং আমি হোপ দিয়ে যাচ্ছি আমি যেগুলো বলে গেলাম সেগুলো আমরা করব, এবং এগুলো মনিটর করার জন্য আবার 3 মাসের মধ্যে আমি ঠাকুরগাঁও ফেরত আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আর যারা প্রেসে আছেন, প্রেস মিডিয়াকে বলতে চাই, আপনারা ওয়েস্ট ইন্ডিজ, তারপরে এই যে সাকিব আল হাসানকে বাদ দিয়ে আপনার ঠাকুরগাঁয়ে যে সাকিব আল হাসানরা আছে, যে মাশরাফি আছে, যে মুশফিকরা আছে, তাদেরকে নিয়ে ফোকাস করেন, আপনার যে ডিমান্ডসগুলি এগুলো হাইলাইট করেন। এতে কি হবে, একজন এরা যারা খেলবে তারা কিন্তু জেলার পক্ষে খেলবে, যারা সংগঠক আছে তারা কিন্তু সংগঠন করবে। তো এখানে জেলা ক্রীড়া সংস্থা কেন লিগটা হচ্ছে না, এটা ফাইন্ড আউট করেন। এই প্রত্যেকটা জেলায় একটা সমস্যা, যে অ্যাফিলিয়েটেড টিমগুলো 1947-এর পরে যে টিমগুলো হয়েছে সেগুলো
কর্মকর্তারা আসলে অনেকে মারা গেছেন, অনেকে বয়স্ক হয়েছেন, কখনো কখনো তাদের উত্তরসূরিরা সেই ক্লাবটা মেনটেন করেন, হয়তো সেই উত্তরসূরিরা অনেকভাবে বিজি হয়ে যান। তো সেক্ষেত্রে আমাদের লিগটা শুরু করা ম্যান্ডেটরি। আপনারা লিগ শুরু করার জন্য যদি কোনো রকম ব্যবস্থাপনার প্রয়োজন হয়, বিসিবির কোনো হস্তক্ষেপ লাগে, আপনারা প্ল্যান দেন। এবং কোয়ালিফাইং রাউন্ড শুরু করার জন্য যদি কোনো ব্যবস্থা আপনাদের মাথায় থাকে, আপনাদের কোনো প্ল্যান থাকে, সেটা নিয়েও কাজ করেন। কারণ আমরা একটা মডেল যদি ধরি ঠাকুরগাঁকে, এই মডেলটা নিয়ে কিন্তু আমরা বাংলাদেশে মার্চ করতে পারবো। অর্থাৎ একটা জেলাকে যদি একটা টেস্ট কেস নেই, এই একই ফ্যাসিলিটিস যদি মাঠ আমি সারা বাংলাদেশে 10টাও পাই, অন্তত 10টা জেলা উপকৃত হবে। বাকিগুলোকে আমরা এনকারেজ করবো, দেখো ঠাকুরগাঁ কী করে, পঞ্চগড়কে বলতে পারবো ঠাকুর কী করে, দিনাজপুরকে বলতে পারবো, নীলফামারকে বলতে পারবো, কুড়িগ্রামকে বলতে পারবো। তো এভাবে হচ্ছে কি, আমরা যদি একটা জিনিস দেখাই ভালো কিছু, মানুষ এটা ফলো করবে। কিন্তু আমরা যদি থেমে থাকি তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো। আমরা পলিটিক্যাল সায়েন্সে অনার্স করেছি, সেখানে একটা শব্দ আছে, যে রাজ্য বাড়ে সেটা সাম্রাজ্য হয়ে যায়, আর যে রাজ্য বাড়ে না সে রাজ্য খরচ রাজ্য হয়ে যায়, আরেকজন নিয়ে নেয়। তো সুতরাং আমাদেরকে সাম্রাজ্যের দিকে যেতে হবে, বড় করতে হবে। ঠাকুরগাঁর যে এখানকার উত্তরবঙ্গের যে ভূমিকা, বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবলে, তো আমার মনে হচ্ছে একটু ফ্যাসিলিটিস পেলে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড সমস্ত ফেডারেশনকে আর্থিক অনুদান দেয়। তো সুতরাং শুধু ক্রিকেট নয়, এখানে ফুটবল এবং হ্যান্ডবল, ভলিবল, যে যে খেলাগুলি এখানে চলে, আপনারা স্পেসিফিক্যালি বিসিবিকে যখন এই চিঠিগুলি দিবেন, আপনাদের ফেডারেশন অন্যান্য সদস্যরা আছেন, একটা অন্য গেমসগুলোর একটা ভার্বাল একটা নোটিশ করে দিবেন যে আমাদের এখানে এই খেলাগুলো হয়, ডিএস থেকে অন্যান্য কোচ বা ফেডারেশন যারা দায়িত্বে আছেন তাদের সাথে আলাপ করে একটা নোটিশ করে দিবেন। চাইলে তো সমস্যা নেই, চাইতে সমস্যা নেই, বিসিবি বড় বোর্ড, বিসিবি দিতে আগ্রহী আছে। কিন্তু আমরা চাই আমাদের বাচ্চারা খেলাধুলায় আসুক, আমাদের বাচ্চারা ড্রাগ এডিক্ট না হয়। কারণ বাংলাদেশের দুই পাশে মাত্র 2টা বর্ডার, কালকে আমাদের নতুন শিখলাম আমি এটা, একটা একটা এক পাশে এক দেশ আর এক পাশে আরেক দেশ, একটা পাড়ায় ভেন্সিডিল আর একটা পাড়ায় ইয়াবা। তো আরও যদি কয়েকটা দেশ থাকতো তাহলে বাংলাদেশ হাওয়ায় উড়ে যেত। তো সুতরাং আমাদের তারুণ্য, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের আপকামিং প্রজন্ম এবং আমাদের বর্তমান প্রজন্ম, তারা বড়দের কাছ থেকে অবশ্যই আদেশ, উপদেশ, পরামর্শ নেবেন, কিন্তু ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তরুণদের। নতুন সময় এসেছে, নতুন বাংলাদেশ এসেছে, সেটাকে প্রমাণ করার জন্য সবাইকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। আমিও আছি আপনাদের সাথে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং প্রেসকে অনুরোধ, আপনারা প্লিজ এই ঠাকুরগাঁয়ের উন্নয়নের জন্য লোকাল জার্নালিস্ট হিসেবে জার্নালিজম করেন, এবং এই আপনাদের নিউজগুলি যদি কোনো ন্যাশনাল ডেস্কে আটকায়, ওটার তথ্য আমাকে দিবেন, সেটা আমি ছুটে দেবো ফাইল, এটা আমার লাইন আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আমরা জানি আমাদের সম্মানিত প্রধান অতিথির ব্যস্ততা রয়েছে, কিন্তু আমরা গুণীজনের একটি সম্মাননা দিতে পারলে ঠাকুরগাঁও জেলা ভাই আমরা একটা গান শুনবো, শুরুতে কাল্লান হলো একটা গান। সম্মানিত হবে। তো শুরুতে আমি আমাদের যিনি রংপুরের বিভাগীয় সম্মানিত আমি 11টা দিনাজপুর টাইম দিয়েছি, এটা কথার বরকেলা বলছি।